আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ৬০ দিনের সমঝোতা শেষ, এবার কি করবে ইরান। এরপর আরও জানিয়ে দিব জিম্মি সমঝোতা, গোপন চুক্তি, নিষেধাজ্ঞা, ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্টদের নীতি। এরপর আরও জানিয়ে দিব হরমুজ এড়িয়ে তেল রফতানের পথ খুঁজছে সৌদি। আরও জানিয়ে দিব ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানল। এবং সর্বশেষ জানিয়ে দিব আজকের আন্তর্জাতিক সব খবর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় জুনে স্বাক্ষরিত ৬০ দিনের সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই। সমঝোতাটির লক্ষ্য ছিল সামরিক সংঘাত বন্ধ করে বৃহত্তর শান্তি চুক্তির জন্য আলোচনা চালানো, কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার মুখে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি এই সমঝোতার মেয়াদ বাড়াতে চান না। আইআরজিসির সঙ্গে সরাসরি গোপন যোগাযোগের দাবি করেছেন ট্রাম্প, তবে ইরানের রেভলিউশনারি গার্ড তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই ইরানের সামরিক অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে। আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন তেহরানের প্রতিরক্ষামূলক অবস্থান প্রয়োজনে আক্রমণাত্মক রূপ নিতে পারে, পাশাপাশি সর্বোচ্চ প্রতিরোধের নীতির কথা বলছেন ইরানি কর্মকর্তারা। এদিকে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার দিনই ইরানকে সরাসরি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করতে আহ্বান জানান। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় বাধা হয়ে দাঁড়ালে মিত্র ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি। বলেন ওমান যদি তার প্রশাসনের ইরান আলোচনায় বাধা দেয় তাহলে দেশটিতে হামলা চালানো হবে, তবে কী ধরনের কর্মকাণ্ডকে তিনি বাধা হিসেবে দেখছেন তা স্পষ্ট করে জানাননি। এমন পরিস্থিতিতে হরমুজে নিরাপদ নৌ চলাচলের পথ বের করতে ইরান ও ওমানের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন দুই দেশ নতুন সামুদ্রিক রুটের মানচিত্রে একমত হয়েছে। এখন ওই মানচিত্রের সঙ্গে একটি যৌথ বিবৃতি চূড়ান্ত করার কাজ চলছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাস দখল এবং ৫০ মার্কিন নাগরিককে জিম্মি করার মধ্য দিয়ে বড় সংকটে পড়ে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। প্রেসিডেন্ট জিমি কার্টার প্রথমে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করেন, কিন্তু আয়াতুল্লাহ খোমেনি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রাজি না হওয়ায় একের পর এক কঠোর পদক্ষেপ নেন কার্টার। ইরানের সম্পদ জব্দ, নিষেধাজ্ঞা এবং শেষ পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। কার্টারের পর প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ইরানকে ১৯৮৪ সালে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র ঘোষণা করেন, অথচ মাত্র ২ বছর পর তার প্রশাসন গোপনে ইরানের কাছে অস্ত্র বিক্রির উদ্যোগ নেয়। উদ্দেশ্য ছিল লেবাননে ইরান ঘনিষ্ঠ হিজবুল্লাহর হাতে জিম্মি মার্কিন নাগরিকদের মুক্ত করা। অস্ত্র বিক্রির অর্থের একটি অংশ নিকারাগুয়ার কন্ট্রাদের দেয়ার ঘটনা প্রকাশ্যে এলে তৈরি হয় কুখ্যাত ইরান কন্ট্রা কেলেঙ্কারি। দীর্ঘ বৈরিতার পর বারাক ওবামার সময়ে আসে বড় পরিবর্তন। ২০১৩ সালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন ওবামা। ১৯৭৯ সালের পর দুই দেশের প্রেসিডেন্টের প্রথম সরাসরি যোগাযোগ। এরপর কয়েক বছরের আলোচনার ফল হিসেবে ২০১৫ সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তি। এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক পরিদর্শনের বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদী চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে ইরানের উপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর দুই দেশের উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। এখন ট্রাম্প আবারও ইরানের মুখোমুখি, তবে এবার কূটনৈতিক চাপের পাশাপাশি যুদ্ধ চলছে। এই ইতিহাস দেখায় ৪ মার্কিন প্রেসিডেন্ট ইরানকে মোকাবিলায় চাপ, গোপন সমঝোতা, কূটনীতি ও চুক্তি ৪ ধরনের পথই বেছে নিয়েছেন, কিন্তু কোনো পথই দীর্ঘস্থায়ীভাবে ওয়াশিংটন তেহরান বৈরিতা শেষ করতে পারেনি। বর্তমানের যুদ্ধ সেই পুরনো দ্বন্দ্বেরই সবচেয়ে ভয়াবহ নতুন অধ্যায় বলেই মত অনেকের। নতুন করে সরাসরি হামলার মুখে সৌদি আরব। ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা দাবি করেছে লোহিত সাগরে মোখা উপকূলের কাছে একটি সৌদি সামরিক জাহাজ ও ৪টি এসকর্ট নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার দাবি করলেও সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাটি নিশ্চিত করেনি। এই হামলা এসেছে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই। ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুতিরা। এরপর সৌদি তেলবাহী জাহাজকে
জাহাজকে লক্ষ্য করে হামলার দাবিও করে গোষ্ঠীটি। সৌদি সামরিক সম্পদও হুতিদের হুমকির আওতায় এসেছে। এতে সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়ায় সৌদি আরব তেল রপ্তানির বিকল্প পথ খুঁজছে। সৌদি আরামকো হরমুজ এরিয়ে এশিয়ার কিছু ক্রেতাকে ফুজাইরা উপকূলে জাহাজ থেকে জাহাজে তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ইয়ানবু বন্দর ও লোহিত সাগরের রুট ব্যবহার করে তেল সরবরাহ চালু রাখার চেষ্টা করছে রিয়াদ। কিন্তু লোহিত সাগরই এখন হুতিদের হামলার আওতায়, তাই বিকল্প পথও পুরোপুরি নিরাপদ নয়। সবচেয়ে বড় উদ্বেগ বাব আল মানদেব প্রণালী ঘিরে। হরমুজের বিকল্প হিসেবে সৌদি ও উপসাগরীয় দেশগুলোর জন্য এই নৌপথ গুরুত্বপূর্ণ, কিন্তু হুতিরা যদি সৌদি জাহাজে হামলা আরো বাড়ায় তাহলে লোহিত সাগর ও বাব আল মানদেব দিয়ে জ্বালানি পরিবহনেও ঝুঁকি তৈরি হবে। এতে জাহাজের বীমা ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি এশিয়ার বাজারে তেল সরবরাহেও চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিনের ন্যাশনাল ইনিশিয়েটিভ। সংগঠনটির অভিযোগ, নেতানিয়াহুকে পরিকল্পনা বাস্তবায়নে বাধ্য না করে উল্টো ছাড় দিচ্ছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, ফিলিস্তিনিরা মার্কিন প্রস্তাবে নমনীয়তা দেখালেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। একই সময়ে পশ্চিম তীরের জেনিনে প্রায় 100টি ভবনে তল্লাশি চালিয়ে 2 ফিলিস্তিনিকে আটকের কথা জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। অন্যদিকে হামাসের প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েলি দখলদারিত্ব চললে হামাস অস্ত্র ত্যাগ করবে না। তার দাবি, আলোচনার মাধ্যমে হওয়া যুদ্ধবিরতিও বাস্তবে কার্যকর হয়নি। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার মিশরে হামাসের নেতার সঙ্গে বৈঠকের পর জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গেও বৈঠক করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক তৎপরতায় গাজাবাসীর মধ্যে আশার পাশাপাশি রয়েছে গভীর হতাশা। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন, বছরের পর বছর হামলা, ঘরবাড়ি ধ্বংস ও তাঁবুতে জীবন কাটানোর পর তারা আর নতুন প্রতিশ্রুতি নয়, চান যুদ্ধের স্থায়ী অবসান। চলমান পরিস্থিতির মধ্যেই ইসরায়েলে আগামী নির্বাচনের আগে লিকুদ পার্টির প্রার্থী বাছাই চলছে। জরিপে দলের অনেক ভোটার মধ্যপন্থী সরকার চাইলেও কট্টর ডানপন্থীদের প্রভাব এখনও শক্তিশালী। অর্থ সংক্রান্ত একটি বিরোধের জেরে লাতাকিয়ার হাফে থানায় আটক করা হয় সাবেক হোয়াইট হেলমেট কর্মী মোহাম্মদ গামিরাকে। পরিবারের দাবি, 3 দিন হেফাজতে থাকার পর তার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হয়। পরে তিশরিন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মস্তিষ্ক ও পেটের ভেতরে গুরুতর রক্তক্ষরণ শনাক্ত করেন। শেষ পর্যন্ত হাসপাতালেই মৃত্যু হয় 2 সন্তানের এই বাবার। গামিরার পরিবারের অভিযোগ, নিরাপত্তা কর্মীদের তার দীর্ঘদিনের হিমোফিলিয়া রোগের কথা জানানো হয়েছিল। এরপরও তাকে টানা শারীরিক নির্যাতন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন গামিরার ছবি ছড়িয়ে পড়ার পরেই ঘটনাটি প্রকাশ্যে আসে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই লাতাকিয়ায় বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার দেশ জুড়ে প্রতিবাদের ডাকও দেয়া হয়। জনরোষের মুখে তদন্তের ঘোষণা দিয়েছে সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড। স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব বলেছেন, গামিরাকে আটকের সময় আইন মেনে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছিল কি না, সবই খতিয়ে দেখা হবে। কোনো কর্মকর্তা বা নিরাপত্তা কর্মী দায়ী প্রমাণিত হলে পরিচয় কিংবা পদমর্যাদা বিবেচনা না করেই আইন অনুযায়ী শাস্তির আশ্বাস দিয়েছে সরকার। তবে এই ঘটনাকে শুধু একটি হেফাজতে মৃত্যুর ঘটনা হিসেবে দেখছেন না সিরিয়ার মানুষ। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে কারাগারে নির্যাতন, নিখোঁজ ও মৃত্যুর দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশেষ করে সেদনায়া কারাগার হয়ে উঠেছিল রাষ্ট্রীয় নির্যাতনের ভয়াবহ প্রতীক। আসাদ পতনের পর নতুন সরকার আইনের শাসন ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিলেও গামিরার মৃত্যু সেই পুরনো সংস্কৃতি পুরোপুরি বদলেছে কিনা তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অরুণাচল প্রদেশের দুর্গম আপার সুবনশিরি জেলায় চীনা অনুপ্রবেশের অভিযোগ তুলেছে ক্ষমতাসীন বিজেপির মিত্র পিপলস পার্টি অব অরুণাচলের অনুসন্ধানী দল। তাদের দাবি, তাকখিং এলাকায় বছরের একটি বড় সময় ভারতীয় সেনারা আবহাওয়ার কারণে নিয়মিত টহল দিতে পারেন না। এই সুযোগে চীনা বাহিনী সীমান্ত এলাকায় সক্রিয় থাকে। স্থানীয়দের অভিযোগ, 2023 সালের এক সংঘর্ষের পর ভারতীয় সেনা সেরা 5 নামের একটি টহল পয়েন্ট থেকেও সরে গেছে। সীমান্তের স্থানীয় জনগোষ্ঠীর অভিযোগও বেশ গুরুতর। তাদের দাবি, পূর্বপুরুষদের ব্যবহার করা শিকার ক্ষেত্র ধীরে ধীরে চীনের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। স্থানীয় একটি সংগঠনও ভারতীয় কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছে, চীনা অনুপ্রবেশ সাম্প্রতিক সময় অনেক বেড়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী গণমাধ্যমে প্রকাশিত এসব অভিযোগকে সরাসরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ভারত চীন সীমান্ত বিরোধ অবশ্য নতুন নয়। প্রায় ৩,৪৮৮ কিলোমিটার সীমান্তের বড় অংশ নিয়েই দুই দেশের মতবিরোধ রয়েছে। অরুণাচলকে পুরোপুরি নিজেদের ভূখণ্ড বলে দাবি
করে চীন, আর ভারত 1914 সালের ম্যাকমোহন লাইনকে সীমান্ত হিসাবে মানে। দুই দেশ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি মেনে চললেও সেটির অবস্থান নিয়ে রয়েছে বিস্তর মতপার্থক্য। 2020 সালের গালওয়ান সংঘর্ষে দুই দেশের সেনা নিহত হওয়ার পর সেই উত্তেজনা আরও গভীর হয়। সাম্প্রতিক সময়ে অবশ্য সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছে দিল্লি ও বেইজিং। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপের মধ্যেও দুই দেশের বাণিজ্য 2025-26 অর্থ বছরে $151 বিলিয়ন বেশি হয়েছে। সীমান্ত নিয়েও কূটনৈতিক ও সামরিক পর্যায়ে যোগাযোগ চলছে, কিন্তু নতুন করে অনুপ্রবেশের অভিযোগ সেই সম্পর্কের অগ্রগতিকে প্রশ্নের মুখে ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে সেপ্টেম্বরে ভারতের অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য সফরের আগে এই উত্তেজনা দুই দেশের জন্যই স্পর্শকাতর। ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশের বনাঞ্চল। বেলজিয়ামের হাইফেন্স ন্যাশনাল পার্কে দাবানলে পুড়েছে প্রায় 3000 হেক্টর এলাকা। দেশটির ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় দাবানল। প্রায় 500 দমকল কর্মী, সেনা সদস্য, কৃষক এবং প্রতিবেশী জার্মানি ও লুক্সেমবার্গের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। আহত প্রাণী উদ্ধার করে বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি রেখেছে উদ্ধারকারী দল। এদিকে গ্রিসের সালামিনা দ্বীপে দাবানলে প্রাণ গেছে অন্তত 2 জনের। প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া আগুন থেকে 500-র বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয় কোস্টগার্ড। স্পেনের আরাগন অঞ্চলে আগুনে পুড়েছে 70,000 হেক্টরের বেশি এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে এক স্প্যানিশ সেনা সদস্যের। অন্যদিকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। সরিয়ে নেওয়া হয়েছে অনেককে। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইন্দোনেশিয়া। ব্যাপক ক্ষতির মুখে পড়ে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো। অবকাঠামো ও সরঞ্জাম সংকটে চিকিৎসা কেন্দ্রগুলোতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। ভূমিকম্পে অনেকটা মুখ থুবড়ে পড়েছে পূর্ব ইন্দোনেশিয়ার রুটিং শহরের হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থা। একটি ছোট কক্ষে গাদাগাদি করে চিকিৎসা দেয়া হচ্ছে নতুন মা ও নবজাতকদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আফটার শকের সময় কয়েকজন মাকে বাধ্য হয়ে সি সেকশন করতে হয়। ধ্বংসাবশেষ ও আবর্জনার স্তূপে ঘেরা করিডোরে থাকা ইনকিউবেটরে চলে শিশুদের পরিচর্যা। সোমবার আফটার শক চলাকালীন সন্তানের জন্ম দেন 24 বছর বয়সী মারিয়া এলদিস্তারাতি। সংকটময় সময়ে পাশে থাকায় চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। এর আগে শনিবার যখন পূর্ব ইন্দোনেশিয়ার মাটি কেঁপে উঠছিল, তখন কন্যা সন্তানের জন্ম দেন মারিয়া ফ্লোরিডা নোগো কেলেন। মাত্র 1300 গ্রামের জেম্পিতাকে একটি তাঁবুর ভেতরে ইনকিউবেটরে রাখা হয়েছিল। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা নিজেদের পরিবারকে বাড়িতে রেখে এলেও আমাদের ফেলে যাননি এবং আমার যত্ন নেয়া চালিয়ে গেছেন। 2022 সালে পশ্চিম জাভায় ভূমিকম্পে শত শত মানুষ নিহত হওয়ার পর ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি। এখনও অনেক মানুষ খোলা আকাশের নিচে তাঁবুতে আশ্রয় নিয়েছেন। আফটার শকের ভয়ে নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না তারা। ঘুমন্ত অতিথিদের কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের হোটেল বিদেশিনীতে। সোমবার ভোর 4:30টার দিকে 4তলা হোটেলটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এতে প্রাণ হারান বেশ কয়েকজন। ফলস সিলিং ও ফাইবার গ্লাস পুড়ে ধোঁয়া দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। হোটেল কর্তৃপক্ষের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। একই দিন দেশটির বিহারের লক্ষীসরাই জেলার অশোকধাম মন্দিরে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন। শ্রাবণ মাসে 3য় সোমবার হওয়ায় ভোর থেকেই মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। এ সময় একটি বিদ্যুতের খুঁটি পড়ে গেলে সেটি ভক্তদের ওপর পড়েছে এমন গুজব ছড়ালে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঝড় লালা। ক্যাটাগরি 1 হারিকেন থেকে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়ে সরাসরি স্থলভাগে আঘাত না হানলেও ঝোড়ো বাতাসে উপড়ে পড়েছে গাছপালা।
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক, ভেসে গেছে কয়েকটি বাড়ি, ঘটেছে প্রাণহানির ঘটনাও। ঝড়ের প্রভাবে অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় ৮১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের তাণ্ডবে অঙ্গরাজ্য জুড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে ২ লাখের বেশি বাসিন্দা। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে জরুরি সেবা ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা। তবে বন্যার পানি ও সড়কে পড়ে থাকা গাছের কারণে মেরামত কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়ক যোগাযোগ ব্যাহতের পাশাপাশি ফ্লাইট বিলম্বেরও খবর পাওয়া গেছে। ঝড় দুর্বল হয়ে গেলেও ঝুঁকি কাটেনি বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার। বিগ আইল্যান্ড ও মাউইয়ের উইন্ডওয়ার্ড এলাকায় আরও ১ মিটার বৃষ্টির পূর্বাভাস দেয়। কোথাও কোথাও মোট বৃষ্টিপাত ৯০ সেন্টিমিটারে পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। এতে আকস্মিক বন্যা, ভূমিধস ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় জারি রয়েছে সতর্কতা। এদিকে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যেও কয়েকদিনের ঝড় বৃষ্টি ও বন্যায় বেড়েছে প্রাণহানি। ফিলিপিন্সে ঘূর্ণিঝড় লুইস মেমেইয়ের প্রভাবে বন্যা ও ভূমিধসে বাড়ছে প্রাণহানি। দেশটির বিভিন্ন অঞ্চলে প্লাবিত হয়েছে ঘরবাড়ি এবং সড়ক, বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ। লুজন ও ভিসায়াসের কয়েকটি এলাকায় নদীর পানি বেড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এখন পর্যন্ত ৮০০ মিলিমিটার বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। জিওজেতে নদীর পানি বেড়ে সড়ক প্লাবিত হওয়ায় ব্যাহত হয় যান চলাচল। ভূমিধসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মিয়ানমারের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম ও ফসলি জমি। ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বহু মানুষ। জাতিসংঘের তথ্য অনুযায়ী দেশ জুড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩,৯০,০০০ মানুষ। এদিকে ভারতের অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। আবহাওয়া দপ্তর বলছে, পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও আগামী ২ সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় এটি কমতে পারে। ইউক্রেনের হামলায় ব্রিটিশ ড্রোন ব্যবহারের অভিযোগ ঘিরে যুক্তরাজ্যকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, কিয়েভকে অস্ত্র ও প্রযুক্তি সহায়তা দিয়ে সংঘাত আরও উস্কে দিচ্ছে লন্ডন। ব্রিটিশ ২ নির্মাতার তৈরি ড্রোন দিয়ে গত ৬ মাসে রাশিয়ার ভেতরে শিল্প ও সামরিক স্থাপনায় হামলা হয়েছে। দ্য সানডে টাইমসের এমন প্রতিবেদনের পর এই সতর্কবার্তা দেয় রুশ দূতাবাস। সংঘাতে ব্রিটেনের যত সম্পৃক্ততা বাড়বে তাদের তত বেশি মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। এরই মধ্যে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা আরও তীব্র হয়েছে। কিয়েভ ৮ শতাধিক দূরপাল্লার ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ৮২২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলায় রাশিয়ার ওয়াইল্ড বেরিজের একটি বিশাল গুদামেও আগুন লাগে। একই সময়ে রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্রিভিরি ও জাপোরিজ্জিয়ায় বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধের পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে বাড়ছে যুদ্ধবিরোধী মত দমনের অভিযোগ। ইউক্রেন যুদ্ধের সমালোচনা এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানানোয় ইয়াভলোকো দলের নেতা লেভ স্লোসবার্গকে ১১ বছরে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই দিনে রাশিয়ার সুপ্রিম কোর্ট নির্বাচনে ইয়াভলোকোর অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে। এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা আরও জোরদার হচ্ছে। পুতিন ও কিম জং উন ২ দেশের সব খাতে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের দাবি, রাশিয়া উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও সেনা সহায়তা পাচ্ছে। এদিকে স্বাধীন রুশ গণমাধ্যম মিডিয়া জোনা ও বিবিসি রাশিয়ান সার্ভিসের হিসাবে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১৩ আগস্ট পর্যন্ত ইউক্রেন যুদ্ধে অন্তত ২,৩৯,৩৫৪ রুশ সেনার মৃত্যুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে তারা। ভারতের রাজনীতিতে এখন পরিচিত নাম ককরোচ জনতা পার্টি। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠন প্রশ্ন তুলেছে মোদী সরকারের ক্ষমতা কাঠামোর উপর। বিশ্লেষকরা বলছেন, তরুণদের এই আন্দোলন বিজেপিকেও নতুন করে রাজনীতি নিয়ে ভাবাচ্ছে। এর বাস্তব প্রমাণও মিলেছে বিহারের পাটনায়। ৩ দশক ধরে বিজেপির দখলে থাকা রাজ্যের ব্যাঙ্কিপুর আসনটি এবার ছিনিয়ে নিয়েছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। অন্যদিকে তরুণদের টানা বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন মোদী সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যা স্পষ্ট বার্তা দেয় ককরোচকে আর হালকাভাবে দেখছে না বিজেপি। বিশ্লেষকরা বলছেন, ভারতের মূলধারার গণমাধ্যমে দীর্ঘদিন ধরেই ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে আসছে মোদী সরকার। তবে এবার ককরোচ জনতার উত্থান এই অবস্থানকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সামাজিক মাধ্যমে তরুণদের কাছে প্রতিনিয়ত মুখ থুবড়ে পড়েছে মোদীর গণমাধ্যম নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ কৌশল। বিজেপির ধর্মভিত্তিক রাজনীতির বিপরীতে তরুণদের এই আন্দোলন ধর্ম, জাতি বা সম্প্রদায়ের বাইরে। এবারের আন্দোলনে উচ্চবর্ণের হিন্দু তরুণদেরও যুক্ত হওয়ার কথা উঠেছে। ফলে অতীতের মতো আন্দোলনকারীদের দেশ বিরোধী হিসেবে চিহ্নিত করার কৌশলও ততটা কার্যকর হয়নি। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন ককরোচ জনতা পার্টির সরাসরি নির্বাচনের মাঠে নামার সম্ভাবনা কম। চাকরি, শিক্ষা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর উপর চাপ তৈরি করাই হতে পারে আন্দোলনের দীর্ঘমেয়াদী প্রভাব। ভারতের রাজনীতিতে এখনও শক্তিশালী অবস্থানে বিজেপি, তবে তরুণদের এ আন্দোলন প্রশ্ন তুলেছে ক্ষমতার নৈতিক ভিত্তি নিয়ে। ভারতে 24 দিনের আন্দোলনের পর শিক্ষার্থীদের বড় দাবি মেনে নিল ঝাড়খণ্ড সরকার। 2014 সাল থেকে সব নিয়োগ পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম তদন্তের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে সিবিআই তদন্তের দাবি পূরণ না হওয়ায় আন্দোলন পুরোপুরি থামছে না বলে জানা গেছে। এরই মধ্যে অনশন ভাঙলেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। আফগানিস্তানের কাবুলে স্কুলের কাছে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে অর্ধশতাধিক আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, আহতদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। সোমবার বিকেলে কাবুলের দাশতি বার্চি এলাকায় একটি বেসরকারি স্কুলের কাছে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে বলে জানিয়েছে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এক শিক্ষার্থীর হাতে থাকা অবস্থায় বিস্ফোরিত হয় গ্রেনেডটি। তবে বিস্ফোরণের পেছনে কারা রয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ভারতের রাজনীতিতে তরুণদের আন্দোলনের চাপে বিজেপি সরকার, যার বাস্তব প্রমাণ বিহারের উপনির্বাচনে দলটির হার এবং তরুণদের বিক্ষোভে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অন্যদিকে সামাজিক মাধ্যমেও তরুণদের সক্রিয়তায় চাপে নরেন্দ্র মোদীর গণমাধ্যম নিয়ন্ত্রণ কৌশল। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন ককরোচ জনতা পার্টির সরাসরি নির্বাচনের মাঠে নামার সম্ভাবনা কম। তবে চাকরি, শিক্ষা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর ওপর চাপ তৈরি হতে পারে আন্দোলনের দীর্ঘমেয়াদী প্রভাব। ভারতে আলাদা দুই ঘটনায় একদিনে প্রাণ গেল অন্তত 14 জনের। পশ্চিমবঙ্গের তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুনে মারা গেছেন অন্তত 7 তীর্থযাত্রী। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। অন্যদিকে বিহারের মন্দিরে পদদলিত হয়ে প্রাণ হারান আরও 7 নারী। এরই মধ্যে দুই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শক্তিশালী ঝড় লালার তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য। 2 লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝড়ের আঘাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জারি করা হয়েছে বন্যা, ভূমিধস ও জলোচ্ছ্বাসের সতর্কতা। দেশটির আরেক অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। অন্যদিকে ফিলিপিন্সে বন্যা ও ভূমিধসে প্রাণহানি 23 জনে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ায় মৃত্যু হয়েছে একজনের। ভয়াবহ বন্যা দেখা দিয়েছে মিয়ানমারের মধ্যাঞ্চলেও। ইউক্রেন যুদ্ধ ঘিরে আরও উত্তপ্ত হচ্ছে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর সম্পর্ক। ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় ব্রিটিশ অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে যুক্তরাজ্যকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে মস্কো। একই সময় যুদ্ধবিরোধী রাজনীতিক লেভ স্লোসবার্গকে 11 বছর 1 মাসের কারাদণ্ড এবং তার দল ইয়াবলোকোকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত বহাল রেখেছেন মস্কোর আদালত। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় দুদেশে অন্তত 16 জন নিহত হয়েছেন। শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো। অবকাঠামো ও সরঞ্জাম সংকটে চিকিৎসা কেন্দ্রগুলোতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। একটি ছোট কক্ষে গাদাগাদি করে চিকিৎসা দেয়া হচ্ছে নতুন মা ও নবজাতকদের। ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলে পড়ছে বনাঞ্চল, বন্যপ্রাণীর আবাসস্থল ও জনপথ। বেলজিয়ামে রেকর্ড দাবানলে ধ্বংস হয়েছে বিরল জীববৈচিত্র্য। গ্রিসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় 500-র বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় কোস্টগার্ড। ফ্রান্স, স্পেন ও কানাডাতেও ছড়িয়ে পড়েছে আগুন। অরুণাচল প্রদেশে চীনা অনুপ্রবেশের অভিযোগ ঘিরে আবারও উত্তপ্ত ভারত-চীন সীমান্ত। ভারতের ক্ষমতাসীন জোটের শরিক দলের অনুসন্ধানী সদস্যদের দাবি, বছরের পর বছর ধরে সীমান্তে জমি দখল করছে চীন। যদিও ভারতীয় সেনারা বলছেন অভিযোগের কোনো ভিত্তি নেই। আর এই উত্তেজনা তৈরি হলো শি জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফরের মাত্র কয়েক সপ্তাহ আগে। আসাদ আমলে নির্যাতনের স্মৃতি এখনও মুছে যায়নি সিরিয়ায়। এরই মধ্যে পুলিশ হেফাজতে সাবেক হোয়াইট হেলমেট কর্মীর মৃত্যু ঘিরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পরিবারের অভিযোগ, হিমোফিলিয়ার কথা জানিয়েও রেহাই মেলেনি। 72 ঘন্টা ধরে চলে নির্যাতন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সরকার। নতুন সিরিয়ায় আইনের শাসন নিয়ে উঠেছে বড় প্রশ্ন।
গাজায় যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের তৎপরতা বাড়লেও কাটেনি ইসরায়েল হামাসের মতবিরোধ। এই অবস্থায় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বৈঠক ঘিরে নতুন করে জটিল হয়েছে যুদ্ধবিরতির সমীকরণ। একই সময়ে ইসরায়েলে আগামী নির্বাচনের আগে লিকুদ পার্টির প্রার্থী বাছাই চলমান। হরমুজে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তাপ এবার আরও ছড়ালো ইয়েমেন সৌদি ফ্রন্টে। লোহিত সাগরে সৌদি সামরিক জাহাজ ও 4টি এসকর্ট নৌযানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুতিরা। একই সময়ে তেল রফতানি সচল রাখতে হরমুজ এড়িয়ে বিকল্প পথ খুঁজছে সৌদি আরব। তাই বাব আল মানদেব ঘিরে নতুন করে বাড়ছে আঞ্চলিক সংঘাত ও জ্বালানি সরবরাহের ঝুঁকি। ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় ও নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধানের বাসভবন লক্ষ্য করে 2টি ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, এসব বেপরোয়া ও অগ্রহণযোগ্য হামলা কুর্দিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা স্পষ্টতই ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ইরান থেকে হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরান ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলকে ইরানি কুর্দি বিরোধী দলগুলোকে আশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত করেছে, যাদেরকে তেহরান নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সংঘাত নতুন নয়, বদলেছে শুধু কৌশল। কার্টারের জিম্মি সংকট থেকে রিগ্যানের গোপন অস্ত্র চুক্তি, ওবামার পারমাণবিক সমঝোতা, প্রতিটি অধ্যায়ে ছিল ভিন্ন পথ। আর ট্রাম্প প্রথম মেয়াদে ছিন্ন করেছেন সেই সমঝোতা, দ্বিতীয় মেয়াদে এসে দাঁড়িয়েছেন সরাসরি যুদ্ধের মুখে। তাহলে ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টদের সম্পর্কের ইতিহাস কি বলছে?